জুলাই সনদ তৈরিতে 10 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে কয়েকদিনের মধ্যে ঐকমত্যের সম্ভাবনা। নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না জানালেন কৃষি উপদেষ্টা। প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ নিশ্চিতের আশ্বাস। রোদ বৃষ্টি ভ্যাপসা গরমের খেলায় অতিষ্ঠ জনজীবন। শ্রমজীবী মানুষের দুর্ভোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশবিদরা। এবং মিরপুরের টোলারবাগে প্রধান সড়কে বসছে অস্থায়ী বাজার। যানজটে নিত্য ভোগান্তিতে মানুষ, প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। জুলাই সনদ তৈরিতে 10 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, উচ্চকক্ষ নিয়ে কয়েকদিনের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা আছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি, দু একটি বিষয় আলোচনার বাইরে থেকেছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু যে সমস্ত বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘদিন ক্ষেত্র বিশেষে একাধিক দিন আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সমস্ত রকম ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সকলে মিলে সকল রকম মত পার্থক্যকে ভুলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি। এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, ঐকমত্য কমিশনের আলোচনা আজ কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে জানেন কি? আলোচনা হচ্ছে একটা হলো যে প্রধানমন্ত্রী হওয়ার পর যে তিনি একাধিক পদে থাকেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, এবং আরেকটি বিষয় হলো রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং আলোচনা এখনো চলছে। তবে আলী রিয়াজ যখন সকালবেলা কথা বললেন, তিনি কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের যে বেশ কয়েকটা জায়গায় দ্বিমত থাকলেও সময়ের সাথে সাথে বেশ কয়েকটা জায়গায় তারা একমত পোষণ করছেন, কথাবার্তা হচ্ছে। জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। জুলাই সনদটি তিনি বলেছেন যে আগামী 10 দিনের ভিতরেই দিয়ে দিবে। তো সব কিছু মিলে আলোচনা এখনো চলছে। এবং আরেকটা জিনিস হলো যে জুলাই সনদের জন্যই কিন্তু এনসিপি থেকে শুরু করে সবাই বারবার তাগিদ দিচ্ছে যে এই মাসের ভিতরে এই জুলাই সনদটি দিতে হবে। কেন এত দেরি হচ্ছে? কারণ আমরা জানি যে আজকে 1 বছর হয়ে গিয়েছে ছাত্র আন্দোলনে। সেই কারণেই তারা বারবার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কথা বলছেন যে আগে জুলাই সনদ দিতে হবে, তারপরে নির্বাচনের বিষয়টি আসবে। তো এটাই ছিল আলোচনার আজকে। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা চলছে। আজকে আলোচনায় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা, রয়েছেন জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে বেশ কয়েকটি দলের নেতারা, এবং তারা তাদের যে মতামত সেই মতামতটি পেশ করেছেন। এবং আলী রিয়াজকে আমরা দেখেছি বিটিভি সৌজন্যে যে বেশ কয়েকটা জায়গায় তিনি খুব হাসাহাসিও করেছেন, বেশ কিছু তথ্য নিয়ে কথা বলেছেন। তো সব কিছু মিলে আশা করা যাচ্ছে যে যেই ঘটনাটির জন্য এই ঐকমত্য কমিশন গঠন হয়েছে, সেই গঠন করার যে সফলতা সেটা হয়তো খুব দ্রুতই চলে আসবে, এবং তাদের কথাবার্তায় তাই বোঝা যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে ফরেন সার্ভিস থেকে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ। নভেম্বরের মাস পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, প্রকৃত ব্যবসায়ীরাই যেন ডিলারশিপ পায় সেটা নিশ্চিত করা হবে। তিনি জানান, সারা দেশে 100 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে। অনেক সার আমদানি করা হয়েছিল, যেটার পেমেন্ট করা হয় না। এই জন্য আমরা এরকমও ফেস করছি যে ওই জায়গা থেকে লোড করা বন্ধ করছে। ইভেন দেখা গেছে যে চিটাগাং আনলোড করছে কিছু, আবার মংলা গিয়ে আবার আনলোড করে নাই, বলে পেমেন্ট করা। কিন্তু আল্লাহ দিলে আমরা এখন এই কেউ আমাদের কাছে কোনো বিদেশে কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। নীতিমালাটাই হচ্ছে না, মানে পুরাটা সম্পূর্ণ হয় নাই। বাট এইটার ক্ষেত্রে আপনাকে একটা আশ্বস্ত করতে পারি, যেন যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়।
বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য চাইছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পেতে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উচ্চ ভয় ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত 22 জুন মামলা করে বিএনপি। ওই মামলার পর পিবিআই তথ্য চাইলে এমন উদ্যোগ নেয় ইসি সচিবালয়। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী এমআর আসাদ, সরাসরি যুক্ত হব তার সাথে। আসাদ, 3 নির্বাচনের দায়িত্ব পালনকারীদের তথ্য চাওয়া সহ ইসির সার্বিক বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সোনিয়া, আজকে যে নির্বাচন কমিশনে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন কমিশনে আজকে মাসিক যে সমন্বয় সভা রয়েছে সেটি কিন্তু এখন চলছে এবং সেটি সচরাচর যে যিনি সিনিয়র সচিব থাকেন, ইসি সচিব থাকেন, তার নেতৃত্বে হয়ে থাকে এবং সেই সমন্বয় সভাতে 23শে জুন যে শেষ সমন্বয় সভা হয়েছিল সেখানে যে অসম্পূর্ণ যে আলোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা হচ্ছে। তবে আমরা যে চিঠিটি এখন পর্যন্ত পেয়েছি এজেন্ডার মধ্যে কিন্তু সেটি একমাত্র রাখা রয়েছে। তবে বিগত যে সমন্বয় সভাটি হয়েছিল এবং সেখানে কিন্তু নির্বাচনের আচরণবিধি থেকে শুরু করে যে দলের যে প্রতীকের জন্য আবেদন, দলগুলোর যে নিবন্ধন, সেগুলোকে সেই কাজগুলোকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিশেষ তাগিদ দেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতা রয়েছে আজকের সমন্বয় সভাতেও। এবং আরেকটা যে বিষয়টি সেখানে আলোচনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে আপনি জানেন জুন মাসে বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল সেটা বাংলানগর থানায় এবং সেই মামলাতে কিন্তু 10 জন নির্বাচন কমিশনার সহ প্রায় 21 জনকে আসলে মামলায় আসামি করা হয় এবং সেই মামলার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন যে বিভাগীয় যে কমিশনাররা রয়েছেন এবং জেলা প্রশাসকরা রয়েছেন তাদের কাছে তারা আসলে চিঠি পাঠিয়েছেন। কারণ পিআইবি থেকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে বিগত 3টি নির্বাচনে যারা নির্বাচন পরিচালনার সঙ্গে কিংবা প্রশিক্ষণের সঙ্গে যারা আসলে জড়িত ছিলেন তাদেরকে আসলে তাদের তথ্যগুলো আসলে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং তার সেজন্যই কিন্তু মূলত বিভাগীয় কমিশনের জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিগত 3টি নির্বাচন, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টে নির্বাচনে প্রায় 13 লাখের মতো নির্বাচন কমিশনের বা কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তারা আসলে জড়িত ছিলেন এবং এর মধ্যে 6 থেকে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে প্রায় 6 লাখের মতো কর্মকর্তাও আসলে কাজ করেছেন এবং দশম নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেটি ছিল সেখানে 3 লাখের মতো ছিলেন। তো সোনিয়া, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। রোদ, বৃষ্টি আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন, এতে কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি অনুভব হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। আর এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশবিদরা। এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পরামর্শ তাদের। বিস্তারিত উষা ফেরদৌসের রিপোর্টে। আবহাওয়ার বৈরী আচরণে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। বর্ষাকালে বৃষ্টির দেখা নেই, কখনো আবার ঝরছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। গরমকালেও বেখেয়ালি আচরণ। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি থেকে শুরু করে প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনেও। গরম না কমার মূল কারণ হচ্ছে যে আমাদের প্রকৃতি। আমাদের ঢাকা শহরে যে অবস্থা, আপনার যে পরিমাণ গাছ দরকার আমাদের, তার 10 ভাগের 1 ভাগও নাই। বিদ্যুৎ বিল বা এসি, প্যান্ট, সমস্ত কিছুর ব্যয় অনেক বেড়ে গেছে। এবছর গ্রীষ্মের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে কাজে গিয়ে হিমশিম অবস্থা খেটে খাওয়া মানুষের। কমেছে আয় রোজগার। অক্সিজেন বলতে কিছু মনে হচ্ছে নাই, তখন একবারে মানুষ অস্থির হয়ে যায়। বৃষ্টি বাদলে একটু ইনকাম কম হয়, গরমের সময় চালাইতে পারি না, খুব গরম হয়। আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অনুভূত হচ্ছে অনেক বেশি। বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলে আপনার তাপমাত্রার যে ভেরিয়েশন অনেক বেশি। কারণ আপনি রাজশাহী বিভাগে যান, সেখানে 80-র দশক থেকে যদি শুরু করা হয় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কিন্তু রাজশাহী অঞ্চলে
আপনার তাপমাত্রার ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি ছিল। এবং তারপরে হচ্ছে ঢাকা ডিভিশন। এই সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তার নিজের কাছে বেশি মনে হয়, শুধুমাত্র বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশের ওপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের। ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশে এইটাতে এতটাই ভিজিবল, গরমকালের টেম্পারেচার এখান থেকে 30-40 বছর আগে যে পরিমাণ ম্যাক্সিমাম গরম আমরা ফিল করতাম, এখন তার থেকে অনেক বেশি। গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, কি করতে হবে। আবহাওয়ার বেখেয়ালি আচরণের জন্য উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়, বৃষ্টিপাত কমে যাওয়া, এল নিনোর সক্রিয়তা এবং বজ্র মেঘের সংখ্যা কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরে টোলারবাগে প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী কাঁচা বাজার। সেখানে প্রতিদিন সকালে মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে বাজার সদাই করেন অনেকে। এতে তৈরি হচ্ছে যানজট। যাতায়াতে নিত্য ভোগান্তির কথা জানান কর্মজীবী সহ স্কুল কলেজগামীরা। বিশিষ্টজনরা বলছেন, প্রধান ও ব্যস্ত সড়কে হাট বাজার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। টেকনিক্যাল মোড় থেকে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য 2 কিলোমিটার। ব্যস্ত সড়কটিতে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন, পথচারী তো আছেই। এছাড়া রাস্তার দুই পাশে গড়ে উঠেছে সরকারি স্থাপনা, হাসপাতাল সহ শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির বড় সমস্যা অবৈধ কাঁচা বাজার। প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর পর্যন্ত টোলারবাগ অংশের রাস্তা চলে যায় শাকসবজি আর মাছ মাংস বিক্রেতাদের দখলে। এতে প্রায় লেগে থাকে যানজট। বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ শিক্ষার্থীরা। সারাদিন জ্যাম জট, এই পরে এখন আবার এই জায়গায় বাজার, ঠিক আছে, মাঝে মধ্যে পুরো রাস্তাটা জ্যাম লাগি থাকে। একটু প্রবলেম হয়, কারণ এখানে গাড়ি থামে, তো পিছনে অনেক জায়গা, মানে রাস্তা ওরা পুরো নিয়ে নিচ্ছে, তো এখানে যাওয়ার পথে একটু প্রবলেম হয়ে যায়। আর ওরা সবসময় এই বন্ধ চলে, সেই পর্যন্ত ওদের কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। ওরাই বন্ধ চলে, যদি 1 লাইন করে সমস্যা হয় না, 3-4 লাইন করে। এখানে পণ্যের দাম খানিকটা কম, ফলে খরিদ্দারদের সংখ্যা অনেক। বিভিন্ন ধরনের গ্রাম থেকেও লোকজনরা জিনিস নিয়ে আসে, আর দেখে শুনে নেওয়া যায়, এই কারণেই আসে। দাম অন্যান্য বাজার থেকে বেশি নয়। অনেক বছর যাবতে বাজার করি, মাছ এত মাছ এখানে ওঠে যে হয়তো মিরপুরে বা ঢাকা শহরের কোথাও এত মাছ পাওয়া যায় না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, খুব ভোরে বাজার বসায় টাটকা শাকসবজি থাকার সম্ভাবনাই বেশি। তবে প্রধান সড়কে এ ধরনের বাজার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে প্রশাসনকে বিকল্প ভাবতেই হবে। আমরা যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি, তাদেরকে আশেপাশে কোনো জায়গায়, যেমন মোটা রাস্তাটার উপর যে বাজারটা হয়, সেটাকে সরিয়ে যদি আমাদের গলির ভিতরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রিত অবস্থায় গলির ভিতরে নিতে পারি এবং নির্দিষ্ট সময় থাকবে, এই সময় সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং থেকে আমাদের 8টার মাঝে বাজারটা শেষ করে ফেলতে হবে। তাহলে দেখা যাবে যে বড় রাস্তাটা যদি খোলা থাকে, ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাবে এবং আমরা যারা কৃষকরা যারা এখানে পণ্য নিয়ে আসতেছে, তারা এখানে বিক্রি করতে পারবে এবং পাশাপাশি আমরা কিন্তু তাজা ফসলগুলো পাবো। পথ চলতে কিংবা যানজটে যারা প্রতিদিন ভোগান্তিতে পড়েন, তাদের প্রশ্ন, এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। গণ অভ্যুত্থানে গেল বছরের এই দিনে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংঘর্ষে সারা দেশে নিহত হন 19 জন। কারফিউ ইন্টারনেট বন্ধের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সমন্বয়ক নাহিদ ইসলামকে 19 জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। 21 জুলাই ভোরে তাকে পাওয়া যায় পূর্বাচলে। জুলাই আন্দোলনে উত্তাল সেদিনের কথা জানাচ্ছেন রেজা খান।
2024 সালের 21 জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে কারফিউ ও ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে 19 জন নিহত হন। রক্ত ঝরালেই আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন, তাদেরকে কেউ আমরা ছাড় দেব। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 19টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে বাড্ডা, কুড়িল, যাত্রাবাড়ি ও মিরপুরে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষ চলে। সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করত আমরা তাই করছি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে 19 জুলাই গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। 21 জুলাই ভোরে পূর্বাঞ্চল এলাকায় পাওয়া যায় নাহিদকে। আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দিব। 21 জুলাই রাতে দেশের নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেয় পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 48তম বিশেষ বিসিএস পরীক্ষায় লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট 5,206 জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে 4,695 জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন 511 জন। রোববার রাত 12টার দিকে এই ফল প্রকাশ করা হয়। এই বিসিএস থেকে 3,000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে 2,700 জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে 300 জন। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছেন 115 জন। এর মধ্যে 18 জনে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারায়। এদিকে একাধিক বিশেষ অভিযান চালিয়ে ইউক্রেনের 1200 সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। শতাধিক ড্রোন হামলায় পাল্টা জবাব দিয়েছে ইউক্রেন, যদিও অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি রুশ বাহিনীর। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজার ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো, যেখানে ত্রাণ নিতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হতে হচ্ছে ফিলিস্তিনিদের। সামান্য খাবার পানির আশায় লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত বাসিন্দাদের ওপর বোমা নিক্ষেপ সহ চোখে পেপার স্প্রে ছেটাচ্ছে নেতানিয়াহু সেনারা। ফিলিস্তিনি হত্যা তাদের কাছে যেন নিত্যদিনের খেলা। রবিবার কয়েকটি ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারায় 92 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে উত্তর গাজায় 79 এবং দক্ষিণ গাজায় 13 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিন গাজা জুড়ে সব মিলিয়ে হত্যা করা হয় 115 জনকে। গত কয়েকদিনে শুধু অনাহারেই 19 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 9 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর ওপর নজিরবিহীন অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে রাশিয়া। একাধিক বিশেষ অভিযানের মাধ্যমে ইউক্রেনের 1,195 জন সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি 230টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, তবে সুযোগ আছে নেপালেরও। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী।
পর্দা নামছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। 5 ম্যাচের সবগুলোই জিতে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আফিদা খন্দকাররা। সমান ম্যাচে 4 জয় ও 1 হারে 12 পয়েন্ট নিয়ে এর পরের অবস্থান নেপালের। ফলে আসরের অন্তিম এই ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। পয়েন্টে এগিয়ে থাকায় নেপালের সঙ্গে ড্র করলেই এই আসরের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, কারণ এতে 2 দলের ঝুড়িতে আসবে 1 পয়েন্ট, যেখানে নিঃসন্দেহে এগিয়ে থাকবে আফিদারা। তবে হেরে গেলে বিপদ, তখন 2 দলের পয়েন্ট হবে 15। গোল সংখ্যা এগিয়ে থাকায় ট্রফি চলে যাবে নেপালের ঘরে। যদিও সমীকরণের দিকে না তাকিয়ে নেপাল বধে আত্মবিশ্বাসী লাল সবুজের যুবা নারীরা। আসলে একবার নেপালকে পরাস্তও করেছে পিটার বাটলারের শিষ্যরা। এদিকে 3 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আফিদাদের দলে ফিরছেন স্ট্রাইকার ও উইঙ্গার মোসাম্মদ সাগরিকা। পাশাপাশি নেপালের জার্সিতে দেখা যেতে পারে সেই সিমরানকে, যিনি আসলে এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সাগরিকার সঙ্গে বিবাদে জড়িয়ে 3 ম্যাচে নিষেধাজ্ঞা পান। নেপাল বাংলাদেশ ম্যাচের আগে বিকেল 3টায় মাঠে নামবে ভুটান ও শ্রীলঙ্কা, যাদের ট্রফি জেতার কোনো আশাই নেই। এদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে বয়সভিত্তিক সাফ নারী প্রতিযোগিতায় প্রথম ট্রফি ছোঁয়ার স্বাদ পাবে নেপাল, আর বাংলার নারীরা ট্রফি পেলে তারা হবে 5 বারের চ্যাম্পিয়ন। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ তৈরিতে 10 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যে ঐকমত্যের সম্ভাবনা। নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না জানালেন কৃষি উপদেষ্টা। প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ নিশ্চিতের আশ্বাস। রোদ বৃষ্টি ভ্যাপসা গরমের খেলায় অতিষ্ঠ জনজীবন। শ্রমজীবী মানুষের দুর্ভোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশবিদরা। এবং মিরপুরের চোলারবাগে প্রধান সড়কে বসছে অস্থায়ী বাজার। যানজটের নিত্য ভোগান্তিতে মানুষ, প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।